লেখাপড়াটা হয়নি, ওই কোনো রকম টিটিইপি মানে বুঝলেন না, 10-8 পাস। বিশ্বাস করুন, ক্লাস 9-এ উঠে জীবনবিজ্ঞানের ওই নিউক্লিয়াস প্রোটোপ্লাজম আমার মাথায় ঢুকতো না। ভেবেই নিয়েছিলাম আমি আর পারবো না, তাই আর দেরি করিনি, ইতি টানলাম। কিন্তু রোজগার করার একটা ইচ্ছা ছিল প্রবল। প্রথমে একটা ইমিটেশনের দোকানে কাজ করি, মাসে 30 টাকা মাইনে। তারপর এ ঘাট ও ঘাট, 12 ঘাটের জল খেয়ে শেষে একটা সুতো কলে চাকরি। যারা আমার সাথে পড়তো তারা সব বড় বড় চাকরি, না হয় ব্যবসা। কারোর সাথে দেখা হলে কথা বলে না। রবি স্যার ক্লাসে ঢুকিয়ে আমাকে বলতো, এই গবেট, তুই লাস্ট বেঞ্চে গিয়ে দাঁড়া। স্যারের 1 ঘন্টার ক্লাস আমাকে দাঁড়িয়ে থাকতে হতো। মনে আছে, স্যারের পড়া বলতে না পারার জন্য আমাকে একবার এমন পিটিয়েছিল, স্যারের ছড়িটা তো 2 আধখানা হয়ে ভেঙেই গেল, স্যারও হাঁপিয়ে উঠল। পরের দিন চান করবো বলে তেল মাখছি, বাবা আমার পিঠের দিকে নজর পড়তেই বলল, কিরে মাস্টারে কেলানি খেয়েছিস? বেশ করেছে মাস্টার। শুধুমাত্র পড়াশোনা ভালো না হওয়ার অপরাধে স্যারেরাও আমাকে চিনেও চিনতে পারতেন না, না চেনার ভান করে চলে যেতেন। গোটা স্কুল তখন আমাকে কতজন কত নামে ডাকতো। কেউ বলতো গবেট, কেউ বলতো আতা, কেউ বলতো বেগুন, আবার কেউ সরাসরি বলতো, কিরে মূর্খ। সে যাই হোক, এরপর কেটে গেছে অনেক দিন। তারপর আমার সংসার হয়েছে, একটি শিশু কন্যাও হয়েছে। শুনতে পাচ্ছি আমাদের সময় মাস্টারমশাইরা অনেকেই অবসর নিয়েছেন, তার সঙ্গে রবি স্যারও অবসর নিয়েছেন। হঠাৎ একদিন আমাদের সুতো মিল যাওয়ার ওই চৌমাথার মোড়, ওখান দিয়ে দেখছি রবি স্যার হন্তদন্ত হয়ে উদ্ভ্রান্তর মতন হাঁটছেন। আমি জিজ্ঞাসা করতে গেলাম, স্যার 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 আমাকে চিনতে পারছেন? না, তবে ছাত্র ছিলে বোধ হয়। হ্যাঁ স্যার, আমি স্যার গবেট, আপনি নাম দিয়েছিলেন আমার, গবেট। তা হবে। স্যার আপনাকে খুব বিভ্রান্ত লাগছে। হ্যাঁ, না মানে অসুবিধা না থাকলে বলতে পারেন স্যার। তোমাকে না, মানে আমার স্ত্রীর একটা বড় অপারেশন হবে, তো ডাক্তারের নির্দেশ তার আগে 4 বোতল ব্লাড সংগ্রহে রাখতে হবে, পরে আরও। কোন গ্রুপ স্যার? এরপর কেটে গেল আরও 2 মাস। হঠাৎ একদিন দেখি রবি স্যার আমার বাড়িতে এসে হাজির। তোমার কাছেই এলাম। স্যার আবার কোনো প্রবলেম স্যার? না, কোনো প্রবলেম নয়, সুস্থ হয়ে গেছে, এখন ভালো আছে, কিন্তু তোমার নামটা মনে করতে পারিনি। কেন স্যার? আপনার দেয়া নামটা, ওই যে গবেট। আমার অপরাধ নিও না। আমরা অনেক মাস্টারমশাইরা যে ছাত্ররা লেখাপড়া করে তাদের খুব কদর করি, আর যারা পারে না লেখাপড়া করতে সেভাবে, তাদেরকে একটু ছোট নজরে দেখি। কিন্তু বুঝি না সবাই মা সরস্বতীর বরপুত্র হয় না। লেখাপড়া না হওয়াটা মোটেই অপরাধ নয়। যাদের একসময় চরম প্রহার করেছি, যাদেরকে অবজ্ঞা করেছি, যাদের নিয়ে সবসময় মনে করতাম এদের দ্বারা কিছু হবে না, কিন্তু তথাকথিত ব্রিলিয়েন্ট ছাত্র ভেবে যাদের আমরা বুক ফুলিয়েছি, তারা শুধুমাত্র শংসাপত্রের বাহাদুর। রোজগার করার কারিগর তৈরি করেছি, প্রকৃত মানুষ তৈরি করতে পারিনি। আজ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমার এই ছাত্র। বেটা, পৃথিবীতে অনেক রংবাহারি ফুল ফলের গাছ আছে, তবু তার থেকে অনেক গুণ বেশি আছে আগাছা। এদের ফুল ফোটে না, ফল ধরে না, এমনকি এদের কোনো নামকরণও নেই, তবু এদের পৃথিবীর বুকে অনেক অবদান। সেটা কি স্যার? এদের আমরা বলি আগাছা। এরা প্রকৃতির বুকে জন্ম নেয়, ধরিত্রী মাকে আঁকড়ে ধরে রাখে, আগলে রাখে। ধরিত্রী মায়ের সাথে এদের আত্মীয়তার নিবিড় সম্পর্ক। এমনকি আগাছাদের কোনো পরিচর্যা হয় না,
তবু এদের অবদান একমাত্র অনুভব করে মা ধরিত্রী। বেটা, আমি তোমার স্কুলের শিক্ষক হতে পারি, কিন্তু আসলে শিক্ষক নয়, একটা কারিগর মাত্র। আসলে শিক্ষক তুমি, তুমি সেই আগাছা। তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা যাচ্ছে বেটা। না না স্যার, অমন কথা বলবেন না, অমন কথা স্যার কানে শোনা স্যার পাপ। কেন বেটা? পিতা শুদ্ধোধন যে বুদ্ধদেবকে প্রণাম করেছিলেন, ইতিহাসে তার প্রমাণ আছে। মানুষ তার কর্মের দ্বারা প্রতিষ্ঠিত বেটা, অন্য কিছু তো নয়। এ ধরিত্রী মায়ের বুকে জন্ম হোক তোমার মতন কোটি 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 আগাছা। তোমাকে প্রণাম।